গাজীপুরের শেখ রেহানা পরিবারের 4টি বাংলো বাড়ির সন্ধান দুদকের। কেরানীগঞ্জে মিলেনিয়াম সিটি দখলমুক্ত অভিযান। গণহত্যার আসামি ধরতে গড়িমসি কেন, প্রশ্ন ট্রাইব্যুনালের। যাত্রাবাড়ী থানার 2 পুলিশের বিরুদ্ধে 6 এপ্রিল প্রতিবেদন দেওয়ার নির্দেশ। তিতুমিরের শিক্ষার্থীদের অবরোধে মহাখালীতে তীব্র যানজট, সচিবালয়ের সামনে অবস্থান চাকরিচ্যুত পুলিশ সদস্যদের। এবং ওয়াশিংটন ডিসিতে হেলিকপ্টার উড়োজাহাজ সংঘর্ষ, 19 আরোহীর মরদেহ সন্ধান, জীবিত উদ্ধারের আশা ক্ষীণ। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমি তানজিলা খান মেম। গাজীপুরের টিউলিপ টেরিটরি সহ 4টি বিলাসবহুল বাংলো বাড়ির সন্ধান পাওয়ায় শেখ রেহানা সহ 3 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। গাজীপুরের ফাওকাল এলাকায় বাংলাদেশ সমরাস্ত্র কারখানা ও টাকশালের পাশে 23 বিঘা জমি নিয়ে গড়ে তোলা হয়েছে টিউলিপ টেরিটরি বাগানবাড়ি বাগান বিলাস নামের 4টি বাংলো। শিল্পাঞ্চল গাজীপুরে এই 4টি বাংলোর মূল্য কমপক্ষে 150 কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। বছরের পর বছর সীমানার প্রাচীর দিয়ে ঘেরা বাংলোগুলোয় মাঝে মধ্যে আসতেন ভিআইপিরা, থাকতো আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা। বাংলোগুলোকে শেখ রেহানার বাংলো বলেই জানেন এলাকাবাসী। এবার এসব সম্পত্তির বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি রোধে কাজ করা সংস্থাটি। শেখ রেহানা ছাড়াও শফিক আহমেদ সিদ্দিক, তারেক আহমেদ সিদ্দিকের নামও উঠে এসেছে অনুসন্ধানের তালিকায়। টিউলিপ টেরিটরি সহ শেখ রেহানা পরিবারের 4টি বাংলো বাড়ির বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুরের ফাওকাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে ইফতেখার রায়হান। রায়হান, আমাদের একটু জানাবেন যে বাংলোটির সামনে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন, সেটির মালিককে এবং এই বাড়িগুলোর ব্যাপারে আসলে এখন পর্যন্ত কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে দুদক? আসলে দুর্নীতি দমন কমিশন একের পর এক তাদের অনুসন্ধানে কিন্তু গাজীপুরে এখন পর্যন্ত 4টি যে বাংলো এবং বাগান বাড়ি সহ বিভিন্ন ধরনের যে জমি সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু দুর্নীতি দমন কমিশন পেয়েছে। এবং তার প্রেক্ষিতে আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ফাওকাল, অর্থাৎ বাংলাদেশ সমরাস্ত্র কারখানা এবং টাকশালের পাশেই এই এলাকাটি। এবং এই এলাকায় প্রায় 23 বিঘা জমির উপর এই বাগান বাড়িটি তৈরি করা হয়েছে এবং এই বাগান বাড়িটির চতুর্পাশ দিয়ে কিন্তু ঘেরা রয়েছে সুউচ্চ দেওয়াল দিয়ে। এবং সেই দেওয়ালে কিন্তু আমরা দেখছি যে কাঁটাতারের বেড়া দেওয়া রয়েছে। এবং আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে মাঝে মধ্যেই শেখ রেহানা পরিবারের সদস্যরা এখানে আসতেন, তবে তারা কখন আসতেন এবং কখন যেতেন সে বিষয়ে এলাকাবাসী তেমন কোনো কিছুই জানেন না বলে তারা জানিয়েছেন। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে ছিল। এবং 5ই আগস্টের অভ্যুত্থানের পর কিন্তু মূলত এখানে হামলার ঘটনা ঘটে এবং এই বাগান বাড়িটি হামলার পর এখানে যে মূল গেটটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে একেবারে। এবং এই বাগান বাড়িটি মূলত কেনা হয়েছে 2012 সালে। এখানে সনাতন ধর্মাবলম্বী অনিল এবং অক্ষয়দের কাছ থেকে এই বাগান বাড়িটি প্রায় 23 বিঘা জমি ক্রয় করা হয় এবং সেখানে বাগান বাড়ি তৈরি করা হয়েছে। এবং যখন কেনা হয়েছিল তখন 35 লাখ টাকা বিঘা দিয়ে কিন্তু কেনা হয়েছিল, তবে পুরোপুরি টাকাটাও কিন্তু পরিশোধ করা হয়নি এমনটিও আমরা জানতে পেরেছি। বর্তমানে এই জমি শুধুমাত্র এই বাগান বাড়িটির দাম প্রতি বিঘার দাম রয়েছে প্রায় 1.5 কোটি টাকা। এবং এটি ছাড়াও গাজীপুরের মৌচাকে আমরা দেখি 15 থেকে 16 বিঘা জমির উপরে সেখানে শেখ রেহানার একটি বাগান বাড়ি রয়েছে। এছাড়াও নগরীর কানাইয়ায় টিউলিপ টেরিটরি নামে একটি রিসোর্ট এবং যে বাংলো সেটি রয়েছে, সেটি শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের নামে। এবং
বাঙ্গালগাছ এলাকায়, সেখানেও একটি বাগান বিলাস নামে একটি বাগান বাড়ি রয়েছে, সেটির প্রায় 20 থেকে 25 বিঘা জমির উপর। সবকিছু মিলিয়ে গাজীপুরে কিন্তু শেখ রেহানা পরিবারের বিপুল পরিমাণ সম্পদের তথ্য মিলছে, এবং এই তথ্য যে কানাইয়ার যে জমিটি এবং বাগান বাড়িটি, সেটি আমরা জানতে পেরেছি যে সেখানকার স্থানীয়রা বলছেন যে বিভিন্ন সময় যে তারা যে নমিনেশন ব্যাপারে যে বিভিন্ন নেতা কর্মীদের কাছ থেকে বিভিন্ন সময় তারা উৎকোচ গ্রহণ করার জন্য কিন্তু মূলত তারা টাকা নিতেন, এবং সেই অবৈধ সম্পদের মাধ্যমে তারা এই সম্পদগুলো তৈরি করেছেন বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। মিম, গাজীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। খাল, জলাশয় ও কৃষি জমি দখল করে গড়ে ওঠা মিলেনিয়াম সিটির অনুমোদনহীন বেসরকারি আবাসিক প্রকল্প উচ্ছেদ অভিযান শুরু করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে যেন কেউ অবৈধভাবে আবাসন ব্যবসার নামে সরকারি জায়গা দখল করতে না পারে, সেজন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাজুকের কর্মকর্তারা। পাশাপাশি প্লট ক্রেতাদের আরও সতর্ক হবার আহ্বান জানানো হয়েছে। রকিবুল রাহাতের প্রতিবেদন। কেরানীগঞ্জের মিলেনিয়াম আবাসন প্রকল্পে উচ্ছেদ অভিযানে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। ভেঙে ফেলা হয় দুটো নির্মাণাধীন ভবন, সাইনবোর্ড, বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য স্থাপনা। এমনকি আবাসন প্রকল্পের তৈরি সড়ক খুঁড়ে বালু অপসারণের কাজও করা হয়। কেরানীগঞ্জের ঘাটারচরে 9 একর জায়গায় গড়ে তোলা হয়েছে মিলেনিয়াম সিটি আবাসিক এলাকা। রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপে এই জায়গাটি খাল ও জলাশয়ের অংশ। এ কারণে গত বছরই এই প্রকল্পকে অবৈধ ঘোষণা করে আবাসনের সব কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে উচ্চ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গেল 22শে জানুয়ারি উচ্ছেদ অভিযানে এলে ভূমিদস্যুদের বাধার মুখে পড়েন তারা। আহত হন গণমাধ্যম কর্মী সহ 3 জন। এবার তাই জোরদারভাবে চালানো হচ্ছে অভিযান। আমাদের একটা অবৈধ বিল্ডিং, সেই বিল্ডিং এর আমাদের উচ্ছেদ অভিযান চলছে। এখানে অবৈধভাবে বালু ভরাট হয়েছে, সেগুলো আমরা এক্সকাভেটর মেশিন দিয়ে বালু সরানো, এবং এখানে যে সীমানাগুলো করা হয়েছে অবৈধ সীমানা, সেগুলো অপসারণের কাজ চলছে। পর্যায়ক্রমে অভিযানে খাল, জলাশয় ও কৃষি জমি দখলমুক্ত করার কথা জানান রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ। যে যাই হোক না কেন, তার যে পরিচয় থাকুক না কেন, সেখানে যারা জলাশয় ভরাট করবে, সরকারি সম্পত্তিকে সেখানে ভরাট করে এবং জলাধার আইনকে লঙ্ঘন করে কাজ করবে, তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স। এবং আজকে সেজন্য সকল যৌথ বাহিনীর নেতৃত্বে, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, আপনাদের সহযোগিতায় সেখানে উচ্ছেদ কার্যক্রম করেছি। বিভিন্ন আবাসন প্রকল্পে যারা জমি কিনতে আগ্রহী, তাদেরকে রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনার ম্যাপ দেখে শুনে প্লট কেনার আহ্বান কর্তৃপক্ষের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার আসামি ধরতে পুলিশ বাহিনীর গড়িমসি নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শতাধিক পরোয়ানার বিপরীতে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মাত্র 35 জন। এ নিয়ে শুনানিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাইব্যুনাল চেয়ারম্যান। বলেন, প্রয়োজনে জবাবদিহি করতে হবে পুলিশের শীর্ষ কর্মকর্তাদেরও। এদিন যাত্রাবাড়ী থানার 2 পুলিশের বিরুদ্ধে 6 এপ্রিল প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া শিক্ষার্থী নাফিজ হত্যা মামলায় 3 পুলিশ সদস্যদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। আজহার লিমনের প্রতিবেদন। একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? আমার ছেলের বুকটা ঝাঁঝরা হয়ে গেছে। জুলাই আগস্ট গণ আন্দোলনের শহীদ তাইমের পুলিশের উপপরিদর্শক বাবার ঊর্ধ্বতন কর্মকর্তাকে করাই ফোনালাপ কাঁদিয়েছিল দেশবাসীকে। বৃহস্পতিবার এই ঘটনা সহ জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাজির করা হয় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে। যদিও পরোয়ানাভুক্ত আরও 4 আসামি এখনো পলাতক। এ সময় একজন প্রসিকিউটর আদালতকে বলেন, পরোয়ানার আদেশ তামিল করছে না পুলিশ, এমনকি ভুক্তভোগীরা গিয়ে আসামিদের দেখিয়ে দেওয়ার পরও আটক করা হচ্ছে না। আদালত প্রশ্ন করেন, 100-এরও বেশি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, কিন্তু গ্রেপ্তার কত? রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান মাত্র 35। শুনানির এক পর্যায়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে পুলিশের গড়িমসি নিয়ে প্রশ্ন তোলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। প্রসিকিউশনকে উদ্দেশ্য করে বলেন, যার গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে আনতে প্রসিকিউশনকে বলেন ট্রাইব্যুনাল। এ সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, তারা তামাশা দেখতে বসেননি। আইজিপি, ডিএমপি কমিশনারের গাফিলতি করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। ঘটনাটা যখন বলবো তখন আপনাদের কাছে এটা ট্রাইব্যুনাল ক্ষোভ ঝাড়লেও গণমাধ্যমের সামনে এসে মুখে কুলুপ আটেন প্রসিকিউটররা। ইনভেস্টিগেশন এর বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে, এগুলা ওপেনলি বলার
প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না, এটা বলতে চাচ্ছি না। না, এটাকে অনেকে একটু অসন্তোষ প্রকাশ করেছেন কিনা একটু বললে না, হবে। প্রক্রিয়া এক্সিকিউশনের প্রক্রিয়া নিয়ে উনি আলোচনা করেছেন আমাদের সাথে। সন্তুষ্টি অসন্তুষ্টির কোনো বিষয় নাই, কি প্রক্রিয়াই হবে সেটা। এক্সিকিউশনটা অ্যাপ্লাই হচ্ছে না, এটা উনি জানিয়েছেন। হ্যাঁ, তবে এটা ঠিক যে এক্সিকিউশনটা কার্যকর হয় নাই, সেটা যেন হয় দ্রুত, সেই ব্যবস্থা নিতে উনি অনুরোধ আমাদেরকে বলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গেল 4 আগস্ট ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শিক্ষার্থী গোলাম নাফিস। গুলিবিদ্ধ নাফিসকে রিকশায় করে নেওয়ার দৃশ্য দেখেছেন সবাই। এই ঘটনায় এদিন 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বিশেষ ট্রাইব্যুনাল। 3 জনের বিরুদ্ধে জারি হয়েছে এটা ঠিক, তবে কোন ঘটনা এবং কাদের বিরুদ্ধে এটা আপনাদেরকে বলবো না। আমি বললাম তো নাম, আমি ওই বিষয়টা নাম বলবো না আপনাদেরকে। এছাড়া মামলার তদন্তের স্বার্থে তদন্ত সংস্থাকে তল্লাশি, জব্দ, নথি যাচাই করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজহার লিমন, এখন, ঢাকা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক অবরোধ করছে শিক্ষার্থীরা। এতে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী শাহাদাত অভ্র, চলে যাচ্ছে তার কাছে। অভ্র, শিক্ষার্থীরা কোনো কর্মসূচির ঘোষণা দিয়েছে কিনা এবং তাদের ভাষ্য আসলে কি, একটু তাদের কথাগুলো আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আমি ঠিক তিতুমির যে কলেজটি আছে তার সামনের যে সড়ক, সেই সড়কে আছি। পুরো সড়কটি কিন্তু হচ্ছে 10:30 থেকেই বন্ধ। এখানে যারা 10:30টার পরে চলাচল করার জন্য আসতে চেয়েছেন প্রত্যেকেই কিন্তু হচ্ছে হেঁটে কিংবা অন্য কোনো মাধ্যমে কিন্তু হচ্ছে চলাচল করতে হচ্ছে। বাস কিংবা রাস্তা ধরে যে কোনো যানবাহনে কিন্তু চলাচল করা যাচ্ছে না। আর এর মূল কারণটি হচ্ছে মূলত এখানে যেই চলমান আন্দোলন, এর আগেও 5ই আগস্টের পর থেকেই মূলত তিতুমির কলেজকে যেই তিতুমির বিশ্ববিদ্যালয় করার দাবি, সেই দাবি নিয়েই কিন্তু তাদের এই আন্দোলন এর আগেও হয়েছে, এখনও হচ্ছে। আর এই মুহূর্তে যে আন্দোলনকারীরা আছেন তারা কিন্তু বলছেন যে তাদের কর্মসূচি একটাই, সেটি হচ্ছে যে এই আন্দোলনের মাধ্যমে আজকের মধ্যে তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সব ধরনের প্রক্রিয়া শেষ করতে হবে এবং সরকারের যে কোনো ধরনের উদ্যোগ তারা আশা করছেন অন্য কোনো মাধ্যমে বা অন্য কোনো উপায়ে কিন্তু হচ্ছে তারা এখান থেকে উঠবে না, এমনটাই কিন্তু তারা তাদের বক্তব্যে বলেছে। স্পষ্টভাবে বলেছে তাদের যেই 7 দফা দাবি আগেও ছিল, সেই 7 দফার সাথে আরও 2 দফা যুক্ত করে কিন্তু তাদের এই মুহূর্তে দাবি 9টি। তার মধ্যে আছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এবং একই সাথে তাদের যেই ছাত্রীদের যেই হল আছে, হলের সুবিধা নিশ্চিত করা। এর পরবর্তীতে যারা কিনা ভর্তি হবেন যারা ভর্তি হবেন তাদেরকে অবশ্যই ভর্তি পরীক্ষা নিতে হবে। যে তিতুমির কলেজ কিংবা রূপান্তরিত হয়ে তিতুমির বিশ্ববিদ্যালয় হলে সেই বিশ্ববিদ্যালয়ের নিজস্বভাবে ভর্তি পরীক্ষা নিবে, এমনটাই কিন্তু তাদের আশা। তবে অন্যদিকে যদি আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু হাজার হাজার মানুষ এই মহাখালীর ঠিক কাছে যেই মহাখালী এবং লিংক রোড আছে, মহাখালী এবং গুলশানে যাওয়ার লিংক রোডে যেই রাস্তাটি আটকানোর কারণে কিন্তু হাজার হাজার মানুষ এখানে দুর্ভোগে পড়ছেন এবং তারা কিন্তু আমাদেরকে বলেছিলেন যে এই যে যারা এখান দিয়ে প্রতিদিন যাতায়াত করেন কিংবা কেউ কেউ হাসপাতাল, একই সাথে স্কুল থেকে শুরু করে নানা জায়গায় যাতায়াত করতে চেয়েছিলেন, সেই পথটি কিন্তু বন্ধ হওয়ার কারণে অনেকেই কিন্তু ঘন্টার পর ঘন্টা এখানে আটকে আছেন। যারা কিনা জরুরি প্রয়োজনে এই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দূরের গাড়িগুলো সবগুলো কিন্তু সেই 10:30, 11টা থেকেই কিন্তু হচ্ছে এখানে আটকানো। এই দুর্ভোগের মুক্তি কখন মিলবে সেটি কিন্তু জানি না আমি তবে আছি আপনার সাথে। পরবর্তীতে কি হয় সর্বশেষ আপডেটটি আপনাকে জানিয়ে দিব। সহকর্মী শাহাদাত অভ্র যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে রাজধানীর মহাখালী থেকে। সেখান থেকে জানাচ্ছিলেন শিক্ষার্থীরা তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, সেখান থেকে বিস্তারিত খবর। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এই নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী দেবরাজ। আপনার কাছে জানতে চাই, পুলিশ সদস্যদের দাবির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিন্তু কোনো সাড়া পাওয়া গিয়েছে কিনা? আমি যেটা বলছিলেন, আসলে এই সচিবালয়ের সামনে অর্থাৎ শিক্ষা ভবনে, সচিবালয়ের রাস্তায় উঠতেই যে শিক্ষা ভবন, সেই মোড়টিতেই গত সরকারের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত
পুলিশ সদস্যরা কিন্তু অবস্থান কিনেছিল। আমি যদি বলি একটু সকাল থেকে সকাল 11টার পর থেকে কিন্তু তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসটি রয়েছে সেখানে জড়ো হয় এবং সেখান থেকে মিছিল নিয়ে মূলত সচিবালয়ের সামনের আসার তাদের পরিকল্পনা ছিল। তবে যখন শিক্ষা ভবনের মোড় আসে তখনই কিন্তু আসলে তাদের পুলিশ এই বাধার মুখে পড়তে হয় এবং সেই বাধার মুখে পড়ার পরেই কিন্তু তারা আসলে এই যে আপনার শিক্ষা ভবন থেকে সচিবালয়মুখী যে রাস্তাটি রয়েছে একটি অংশ তারা আসলে বন্ধ করে দেয় এবং সেখানেই তারা নানা স্লোগান দিতে থাকে এবং চাকরিতে তাদের যে পুনর্বহালের দাবি সেটিকে তারা বলে থাকেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে প্রায় 2200 জনের এরকম ঘটনা রয়েছে যারা বিগত সরকারের আমলে বিভিন্ন ইস্যুতে চাকরিচ্যুত হয়েছে এবং তারা দাবি করছে তাদের অনৈতিকভাবে এবং অবৈধভাবে আসলে তাদের চাকরিচ্যুত করা হয়েছে এবং তারা সেই চাকরিটা ফেরত চান, যেটি নির্বাহী আদেশের মাধ্যমেই তারা সেই চাকরিটা ফেরত চাইছেন বলে কিন্তু আমরা যারা পুলিশ কর্মকর্তারা রয়েছিলেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং তারা বলছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সাবেক উপদেষ্টা, এই অন্তর্বর্তী সরকারের যে প্রথম উপদেষ্টা ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, তার কাছে তারা যখন দাবি করেছিল সেই সময় তার আশ্বাসের ভিত্তিতে তারা সেই সময় আন্দোলন থেকে পিছু হটেছিল। পরবর্তীতে তার মন্ত্রণালয় পরিবর্তন হওয়ার পরে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা আসার পরেও সেই যে সেই আশ্বাস নিয়ে তারা আশানুরূপ কোনো রকম ফল পায়নি দেখেই গতকাল কিন্তু পুলিশ হেডকোয়ার্টারের সামনে নেমেছিল এবং সেখান থেকে আজকে এই সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছিল, যেখানে আসলে পুলিশি বাধার মুখে তাদের পড়তে হয়েছে। এবং সেখান থেকে 3 জন প্রতিনিধি নিয়ে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার যে কার্যালয় মন্ত্রণালয় সচিবালয়ের ভেতরে তারা একটি স্মারকলিপি দিয়েছে। তবে সেখান থেকে তারা কোনো রকম আশানুরূপ ফল পায়নি বলেই কিন্তু আমাদের জানিয়েছে। সেখান থেকে তাদের আসলে ইতিবাচক কোনো সাড়া তারা পায়নি, যার কারণে এখন এই মুহূর্তে তাদের অবস্থান কর্মসূচি স্থগিত রয়েছে। তারা জানিয়েছেন যে পরবর্তী আলোচনার ভিত্তিতে পরবর্তী যে কর্মসূচি সেটি দেওয়া হবে। তবে তারা হুঁশিয়ারি দিয়েছেন তাদের চাকরিতে পুনর্বহাল না করা হলে কঠোর আন্দোলন করার কিন্তু হুঁশিয়ারি তারা দিয়েছে। মিম, তো আমার কাছ থেকে শিক্ষা ভবনের মোড় থেকে আমার কাছে এই ছিল পুলিশের চাকরিতে পুনর্বহালের যে দাবি সেটির সর্বশেষ তথ্য। মিম, সহকর্মী দেবরাজ দেব যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে সচিবালয়ের সামনে থেকে। সম্প্রতি দেশের নারীদের বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে কয়েকটি বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে মেয়েদের 2টি ফুটবল ম্যাচ পরিচালনায় যারা বাধা দিয়েছে তাদের প্রতি নিন্দা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে দেশের নারী এবং পুরুষ সবার জন্য সমানভাবে পূর্ণ অধিকার নিশ্চিত করার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কেউ নারীদের অধিকার লঙ্ঘন করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যে কোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইতোমধ্যে দিনাজপুর এবং জয়পুরহাট জেলা প্রশাসনকে স্থগিত ফুটবল ম্যাচ পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। সরকার গত 1 মাসে ক্রীড়া প্রতিযোগিতার নানা ইভেন্টের আয়োজন করে, যেখানে প্রত্যন্ত জেলা উপজেলায় হাজার হাজার মেয়ে ফুটবল, ক্রিকেট এবং কাবাডি ম্যাচে অংশ নেয়। কওমি উদ্যোক্তা সম্মেলনে না জেনে নারী সাংবাদিককে প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালেদ হোসেন। বলেন, অতি উৎসাহী কেউ এমন করে থাকতে পারে। নারী ফুটবলারদের বাধা প্রসঙ্গে সরকার কঠোর হবে বলে জানান তিনি। তৃতীয় কোনো পক্ষ অতি উৎসাহী হয়ে করতে পারে এবং এমি জান্নাত এটা আমাকে কেন বললেন? আমি তো এই দায়িত্ব আমার উপর কোনোদিন নয়, আমি তো তাদের অনুষ্ঠানে গেস্ট হিসেবে গেছি। অবশ্য অনেক সময় কিছু অনৈতিক বা অনইসলামিক কাজ ঘটে, এটার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন থাকে। তো আগামী দিনে মাজারে যাতে মাজারকে অপবিত্র করতে না পারে এ ব্যাপারে সরকার জন্য সচেতন থাকবে। পাসপোর্ট ও জন্ম নিবন্ধনের তথ্য দিয়ে প্রবাসীদের ভোটার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সভায় এই সিদ্ধান্ত হয়। সকালে সিসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় ভোটার তালিকা আইন, সীমানা নির্ধারণ আইন, পর্যবেক্ষণ নীতিমালা সহ 11টি বিষয় নিয়ে আলোচনা হয়। সীমানা নির্ধারণ আইন পরিবর্তন হওয়া দরকার বলে উল্লেখ করা হয় সভায়। বৈঠকে 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিব অংশ নেন। 8-এর 1-এ আপনি দেখবেন যে ওখানে আছে যে আমরা এই গ্রাউন্ডে আমরা সীমানা নির্ধারণ করতে পারি। 2 হচ্ছে যদি স্পেশাল কোনো সিচুয়েশন তৈরি হয়, ন্যাচারাল ডিজাস্টার বা কোনো কিছু, তাহলে কি করতে পারি। তারপরে 3-এ বলা হচ্ছে
যাহাই থাকুক না কেন এক করিতে পারিব না, এটা কি সঠিক হলো? 2 যখন আমরা অনুশাসন করব তখন আমরা অন্য কোনো পরিবর্তন আনতে পারবো না। এটা বোঝাই যাচ্ছে যে 8-এর 2 লিখতে গিয়ে এখানে 8-এর 1 লেখা হয়ে গেছে। প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে জামায়াতে ইসলামী গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার জয়পুরহাট সার্কিট হাউস মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, স্বাধীনতার 54 বছরে দুর্নীতি ও দুঃশাসন এদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যেকটি গণহত্যার বিচার করতে হবে। এর আগে সকালে জামায়াতের আমির শফিকুর রহমান নারী কর্মী সম্মেলনে বক্তব্য রেখেছেন। নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে। এই জন্য জামায়াতে ইসলামী 5 তারিখেই বলে দিয়েছে, এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য। তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না, কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই। নির্বাচন কমিশন দায়িত্ব পালনে গুরুতর অপরাধ করলে তাদের বিচারের আওতায় আনার সুপারিশ রাখার কথা জানিয়েছেন কমিশনের সংস্কার প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, হুট করে শেখ হাসিনার পতনের আন্দোলন হয়নি, রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষা থেকেই এই গণ আন্দোলন হয়েছে। আর সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, সংস্কারের জন্য নির্বাচন স্থবির হয়ে থাকতে পারে না। বিস্তারিত জানাবেন জাহিদ হাসান। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজে বৃহস্পতিবার সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজন করে গণতান্ত্রিক পুনর্গঠন সংলাপের সাংবিধানিক প্রতিষ্ঠান প্রসঙ্গ আলোচনায় অংশ নিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, অর্থনীতিবিদ ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আলোচনায় এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, দেশ গঠনে আরেকটি বিপ্লবের স্বপ্ন দেখতে হবে, আর সংস্কার কাজ খুবই ইতিবাচক বলছেন জুনায়েদ সাকি। বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপন বলেন, নির্বাচন ঠিক করে সংস্কার করতে হবে। যারাই 90-এর বিপ্লব করেছে তাদের হাত দিয়েই তারা সেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সম্ভব যদি হতো, একটা বিপ্লব করতে পারলেই এই সব সমস্যার সমাধান করা যেত। তবে আমি একটা বিপ্লবের সম্ভাবনা দেখি। আমাদের প্রয়োজন এখন সিস্টেমিক পরিবর্তন করা, আইনগত পরিবর্তন করা, যাতে করে একেবারে ব্যক্তি পর্যায়ে মানসিকতার বদল ঘটে। তারা তাদের চাহিদা পূরণ না হওয়া পর্যন্ত জনগণকে ঘুমিয়ে থাকতে পরামর্শ দিবেন, নির্বাচনকে স্থগিত রাখার পরামর্শ দিবেন। প্রকারান্তরে মনে হবে জনগণের চাইতে তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত একদল বুদ্ধিজীবী, কেবলমাত্র তারাই জনগণের জন্য ত্রাণকর্তা হিসেবে হাজির হবেন। সিনিয়র সাংবাদিক সোরাফ হাসান, আবু সাইদ খান, মাসুদ কামাল তাদের মতামত তুলে ধরেন। তারা বলেন, শেখ হাসিনার পতনে সব রাজনৈতিক দল এক থাকলেও এখন বিভক্তি চলে আসছে। সরকার এখন যে পুরোপুরি প্রশাসন নির্ভর, এখান থেকে বের করতে হবে। মানুষ ঠিক করতে হবে মাথা থেকে। আপনাকে মাথা ঠিক করেন, আপনার এই হাত দিয়ে গাছটাকে আপনি ভাঙবেন নাকি উঠে খাবেন, এটা কিন্তু সিদ্ধান্তের কিন্তু হাত নেয় না, সিদ্ধান্তটা মাথা নেয়। সর্বাগ্রে দরকার সংবিধানের এই কালা কানুনগুলো বাতিল করে কালা কানুনের বেষ্টি জাল থেকে সংবিধানকে মুক্ত করা, গণতন্ত্রায়ন করা। রাজনৈতিক নেতৃত্বের এই অঙ্গীকার করতে হবে, নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসুন বা বিরোধী দলে থাকুন, তারা একসঙ্গে কাজ করবেন। সিপিডির নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন বলেন, বিগত 15 বছরে প্রতিষ্ঠান দুর্বল হয়ে অর্থনীতির ক্ষয় হয়েছে। জুলাইয়ের গণ আন্দোলনে মানুষ বৈষম্যের বিরুদ্ধে জেগে উঠেছিল। আর এনবিআর এর সাবেক চেয়ারম্যান বলেন, সবাই স্ববিরোধী হয়ে নিজেরা সংকুচিত হয়েছি। এবং এই সামগ্রিকভাবে যে জুলাই অগাস্ট আন্দোলন হয়েছিল, সেটার আন্ডারলাইন কারণটাই তো ছিল অর্থনৈতিক। প্রথমে এটা কর্মসংস্থানের জন্য, যে চাকরি ক্ষেত্রে কোটা সংস্কারের জন্য, কারণ চাকরি হচ্ছিল না। এই যে এত উন্নয়নের গল্প, সেটার মধ্যে আমরা দেখেছি যে এমন একটা উন্নয়ন যেটা আসলে ফাঁপা ছিল এবং সেটা কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করতে পারছিল না। 5ই আগস্টের আন্দোলনের কিন্তু এটাই একটা বড় প্রত্যাশা ছিল, আমি মনে করি এখনো আছে, যে ওই সবের বিচারগুলো কত তাড়াতাড়ি হবে, কারণ এটা না হলে এটা একটা নতুন মূল্যবোধ সৃষ্টি করতে পারবে না। নির্বাচন কমিশন সংস্কার প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনের কর্তারা গুরুতর অপরাধ করলে তাদের বিচারের আওতায় আনতে হবে। 3টা কমিশন, কারণ কোনো রকম দায়বদ্ধতা ছিল না, তারা যা অন্যায় করেছে অন্যায় করে পার পেয়ে যেতে হয়েছে, তাই দায়বদ্ধ করাটা গুরুত্বপূর্ণ। এবং কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে
কেউ দায়বদ্ধতার ঊর্ধ্বে না। সব ক্ষমতা এক হাতে যখন কেন্দ্রীভূত হয় তখন সেটা ভয়ানক। সংস্কার শেষ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়ার উপর জোর দেন বক্তারা। তারা বলেন, এখনো ভয়ের সংস্কৃতি থেকে মানুষ বের হতে পারেনি। নির্বাচনের মাধ্যমেই যদি আমরা নারী। জাহিদ হাসান, এখন, ঢাকা। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের চেক বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। যেটা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রেগুলার কাজ, যে অসচ্ছল পরিবার, সাংবাদিক পরিবারগুলোকে সহায়তা করা। আমরা 6 মাসে এর আগে একবার এই কার্যক্রমটি হয়েছে এবং আজকে দ্বিতীয়বারের মতো হচ্ছে। আমরা আশা করি এটাই অব্যাহত থাকবে, ধারাবাহিক থাকবে এবং স্বচ্ছতার সাথে এই কাজটি এগিয়ে নিয়ে যাবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। আজকে যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের কথা আসছে, জুলাই গণঅভ্যুত্থানে আমরা সাংবাদিকদের আত্মত্যাগের কথা আমরা শুনেছি। আমাদের 6 কিংবা 7 জন সাংবাদিক শহীদ হয়েছেন, প্রচুর সাংবাদিক আহত হয়েছেন। আমরা হয়তো সেই সাংবাদিকদের গল্পগুলো এখনো শুনে উঠতে পারিনি, যে সাংবাদিকরা আসলে জুলাই গণঅভ্যুত্থানে কতটুকু ভূমিকা রেখেছে, নির্যাতিত হয়েছে বা কতটা চ্যালেঞ্জ তারা ফেস করেছে। আমরা জানি যে বিগত সময়ে গণমাধ্যমগুলোর এক ধরনের ভূমিকা ছিল, তারা সেন্সরশিপের মধ্যে ছিল, তারা নানা চাপে ছিল। অনেক গণমাধ্যম নিজের থেকেই ফ্যাসিবাদের সহযোগীর ভূমিকায় পালন করেছে। কিন্তু এরপরও মাঠ পর্যায়ে যারা সাংবাদিক ছিল এবং আন্দোলনের শুরু থেকেই বিশেষত যারা রিপোর্টার ছিলেন, আমাদের সাথে যাদের ইন্টারেকশন হতো, তারা কিন্তু নানাভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্ন সময়ে। ফলে সব পেশারই আমাদের বিগত সময়তে আসলে সব পেশাকেই বা সবগুলো প্রতিষ্ঠানই এক ধরনের দলীয়করণ হয়েছে। গণমাধ্যম এর থেকে মুক্তি পায়নি, কিন্তু গণমাধ্যমের ভিতরেও সাংবাদিকদের ভিতরেও একটা অংশ ছিল যারা নির্যাতিত হয়েছে, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে এবং মাঠ পর্যায়ে বিভিন্নভাবে আন্দোলনগুলোকে সহযোগিতা করার চেষ্টা করেছে বা আন্দোলনের সময় আমাদের বক্তব্য তথ্য প্রচার করতে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। আমরা এমনও গল্প আমি শুনেছি যে যারা আমাদের কভারেজ করতেছে, আমাদের বক্তব্য দিতেছে, কিন্তু হাউসে হয়তো সেটা প্রচার করা হচ্ছে না, হাউস থেকে সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই ফুটেজ হয়তো তারা গোপনে কোনো একটা ইন্টারন্যাশনাল মিডিয়াকে দিয়ে দিছে, সেই মিডিয়া থেকে সেটা প্রচারিত হয়েছে। এই গল্পগুলা কিন্তু অনেক আছে এবং যেই সময়টা আসলে ইন্টারনেট ছিল না, সেই সময়ও তাদের এই ভূমিকাটা ছিল এবং সেটার কারণে সেই সময় কিন্তু আমাদের বা আন্দোলনের গতিবিধি, আন্দোলনের সংবাদ কিছুটা হলেও প্রচার করা সম্ভব হয়েছে। তাজা ফলের উপর বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবিতে রাজধানী সহ সারা দেশে মানববন্ধন করেছেন ফল আমদানিকারকরা। দাবি মানা না হলে 4 ফেব্রুয়ারি থেকে খালাস বন্ধের আলটিমেটাম দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা বলেন, ফল কখনোই বিলাসী পণ্য নয়। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। গত 9 জানুয়ারি শুকনো ও টাটকা ফল আমদানির উপর সম্পূরক শুল্ক 30% থেকে বাড়িয়ে 45% করেছে এনবিআর। এরপরই আগের চেয়ে কেজিতে 20 থেকে 30 টাকা বেশিতে কিনতে হচ্ছে ফল। বর্তমানে আপেল কেজি প্রতি 350 থেকে 400 টাকা, কমলা 300 থেকে 350, মাল্টা 350 থেকে 380 টাকা, বেদেনা 700 আর আঙ্গুর 500 টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে আপনার ফল খাইতেই পারি না, সে পদ্ধতি এই মানে 700 টাকা কাজ করে, ধরেন 1 কেজি ফল কিনতে গেলে ধরেন 300 টাকা, তাই 400 টাকা, নিজের খরচ ধরেন 200 টাকা। সরকারি ডিউটি কমাতে হবে, কমে দিলে পাবলিক জনগণ কম দামে খাইতে পারবো। প্রায় 2 বছর ধরে মূল্যস্ফীতি 9% উপর। আমদানি করা ফলের মধ্যে 38 ধরনের ফল আমদানি করা হয়। আমদানিতে 95%ই আপেল, মাল্টা, কমলা, আঙ্গুর ও আনার। 2022-23 অর্থবছরের তুলনায় 2023-24 অর্থবছরে বিদেশি ফল আমদানি কমেছে 10,000 টন। 2024-25 অর্থবছরে 5 মাসে ফল আমদানি হয়েছে 87,000 টন, যা গত বছরের চেয়ে 3,37,000 টন কম। ফলের দাম বাড়ায় কমেছে বিক্রি বাটাও। এমন পরিস্থিতিতে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন করে ফল আমদানি খাতের ব্যবসায়ীরা। আমাদের ওখানে ডিউটি বাড়নে আমরা ফলের ব্যবসাটা আমাদের জন্য একবারে খারাপ হয়ে গেল।
একটা মানুষে কয় টাকা কামায়? 700 টাকা রোজ কামায়। ওই লোকে তো ফল খাওয়া সম্ভব না। বাংলাদেশ ফ্রেশ ফুডস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন BFFIA এর সভাপতি বলেন, ফল ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেলে আমদানিকৃত ফল পচবে, এই ব্যবসা বন্ধ হয়ে যাবে। সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার করা না হলে 4 ফেব্রুয়ারি থেকে খালাস বন্ধের হুঁশিয়ারি দেন আমদানিকারকরা। বর্ধিত শুল্কটা 9 তারিখে কিন্তু এটা কিন্তু আপনার কার্যকর হয়েছে। এই 9 তারিখের পর থেকে পর্যন্ত তাদের সাথে আমরা দফায় দফায় আমরা বৈঠক করেছি। 3 তারিখের ভিতরে যদি আমাদের এই দাবিগুলো না মানা হয়, 4 তারিখ থেকে আমরা স্থলবন্দর এবং নৌবন্দর দিয়ে যে ফলগুলো আমাদের আসে সেটা আমরা ডেলিভারি নিব না। এদিকে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, অন্য যে কোনো সময়ের তুলনায় ফল আমদানি ও বিক্রি কমেছে। এই ফল ব্যবসার সাথে 60 থেকে 70 লক্ষ মানুষ জড়িত এবং পরিবার জড়িত। তারা আজ রাস্তায় নেমে আসার অবস্থা, তারা আজ পথে বসার অবস্থা। প্রত্যেকটা ব্যবসায়ী ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করে, তাদের আজকে লোন পরিশোধ করতে পারতেছে না, ব্যাংক দেউলিয়া হওয়ার পথে। রাজধানী ছাড়াও শুল্ক প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেন ফল ব্যবসায়ীরা। এ সময় রমজানের আগে ফল আমদানিতে শুল্ক বাড়িয়ে দেওয়ার প্রতিবাদ জানান তারা। সাধারণ জনগণের দিকে চেয়ে আপনারা আমাদেরকে শুল্ক কমান। এছাড়া ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে ফল আমদানিতে বর্ধিত শুল্ক আরোপের প্রতিবাদ জানানো হয়। ব্যবসায়ীদের দাবি, দেশের মোট চাহিদার প্রায় 70% আমদানি নির্ভর। অতিরিক্ত শুল্ক আরোপের কারণে ফল আমদানি কমে গেছে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। রাষ্ট্র সংস্কারে 21 দফা সুপারিশ নিয়ে কুষ্টিয়া সহ বেশ কয়েকটি জেলায় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। নারী নেতৃত্ব সামনে আনতে হলে তাদেরকে যোগ্যতার ভিত্তিতেই আমাদেরকে আনতে হবে। সো আগামী দিনে, সামনের দিনে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা একটি স্বাভাবিক সমাজ ব্যবস্থা, স্বাভাবিক রাজনৈতিক ব্যবস্থা দেশে গড়ে তুলতে সক্ষম হব। করার মতন সবাইকে মিলে চেষ্টা করতে হবে এবং যেখানে একটি মিনিমাম নিরাপত্তা থাকবে প্রত্যেকটি মানুষের, নারী বা পুরুষ যেই হোক না কেন, এই নিরাপত্তাটা যদি নিশ্চিত করা সম্ভব হয়, আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরুষ নেতৃত্ব যেমন আসবে, ঠিক একইভাবে যোগ্য নারী নেতৃত্ব আস্তে আস্তে বেরিয়ে আসবে। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধন্যবাদ। আনিফুর রহমান তালুকদার খোকন। ধন্যবাদ। প্রশ্ন করবেন শরীফুজ্জামান সিজার, সভাপতি চুয়াডাঙ্গা জেলা যুবদল। মাইক দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই আমাদের প্রিয় অভিভাবক দেশনায়ক তারেক রহমানকে। আমার প্রশ্ন, আমাদের যে দফা আছে 25 এবং 26, শিক্ষা এবং স্বাস্থ্য, আমাদের শিক্ষা ব্যবস্থায় রাষ্ট্র সংস্কারে 21 দফা সুপারিশ নিয়ে কুষ্টিয়া সহ বেশ কয়েকটি জেলায় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মধ্য আকাশে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এখন পর্যন্ত 19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উড়োযান দুটির কেউই আর বেঁচে নেই বলে শঙ্কা অঙ্গরাজ্যটির দমকল বাহিনী প্রধান জন ডনেলির। 64 আরোহী নিয়ে কানসাস থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার সময় রিগন বিমানবন্দরের কাছে হেলিকপ্টারের সঙ্গে বিমানের এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিস্তারিত জানাচ্ছেন জাহানারা ভুঁইয়া। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 9টা ওয়াশিংটন ডিসিতে রোনাল্ড রিগান বিমানবন্দরের কাছে সামরিক হেলিকপ্টার ও আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সংঘর্ষ হয়। মাঝ আকাশে সংঘর্ষের পর বিমানবন্দরের পাশে নদীতে বিধ্বস্ত হয় যাত্রীবাহী উড়োজাহাজটি। ফ্লাইটটি কানসাস থেকে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছিল। আরোহী ছিল 60 জন ও 4 জন ক্রু। দুর্ঘটনার পর বন্ধ হয়েছে রিগান বিমানবন্দরের সব কার্যক্রম। First and most importantly, I'd like to express our deep sorrow about these events. This is a difficult day for all of us at American Airlines, and our efforts now are focused entirely on the needs of our passengers, crew members, partners, first responders, along with their families and loved ones. অবতরণের কিছুক্ষণ আগে ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বিমানটির। হেলিকপ্টারটি ভার্জিনিয়া থেকে 3 সেনা সদস্য নিয়ে ওয়াশিংটন ডিসিতে যাচ্ছিল।
বিধ্বস্তের পর আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 5342 উড়োজাহাজটির ধ্বংসাবশেষ রোনাল্ড রিগান বিমানবন্দরের কাছেই নদীতে পড়েছে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করেছে দমকল বাহিনী। মধ্যরাতের ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই চলছে উদ্ধার কাজ। নিয়োজিত রয়েছে 300 কর্মী। ওয়াশিংটন ডিসির বিমানবন্দরের দুর্ঘটনাটি সরাসরি পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বিবৃতিতে তিনি বলেন, চাইলেই হেলিকপ্টারের পাইলট দুর্ঘটনাটি এড়াতে পারতেন। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম 25 বছরের জন্য শুধু ফুটবলকে বরাদ্দ দেয়ায় ক্ষুব্ধ ক্রীড়া সংগঠকরা। সকালে স্টেডিয়ামের সামনে মানববন্ধন ও সমাবেশে যোগ দেন খেলোয়াড়, ক্রীড়া সংগঠক সহ নানা শ্রেণী পেশার মানুষ। সিটি মেয়র বলেন, এই স্টেডিয়ামে সারা বছর 32টি বড় টুর্নামেন্ট ও লিগ হয়। পুরো বিভাগের সব খেলা হয় এই মাঠে, তাই সরকারের এমন সিদ্ধান্ত অযৌক্তিক। চট্টগ্রাম থেকে হোসেন জিয়াদের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামে খেলোয়াড় তৈরির আঁতুড়ঘর এম.এ. আজিজ স্টেডিয়াম। ভোর থেকে রাত পর্যন্ত মুখর থাকে উদীয়মান খেলোয়াড়দের অনুশীলন আর শরীর চর্চায়। এ মাঠে অনুশীলন করে উঠে এসেছেন আকরাম খান, নান্নু, তামিম ইকবাল সহ অসংখ্য তারকা খেলোয়াড়। অথচ হঠাৎ সে মাঠ 25 বছরের জন্য বরাদ্দ দেয়া হলো শুধু ফুটবলের জন্য। এই সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে বন্দরনগরীর সর্বস্তরের খেলোয়াড়রা। এম.এ. আজিজ স্টেডিয়ামে আজ মানববন্ধন রূপ নেয় সমাবেশে। যোগ দেন সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ। খেলোয়াড়রা বলেন, এ মাঠে বছরে অন্তত 32টি বড় টুর্নামেন্ট আয়োজন হয়। মাঠে অনুশীলন করে 50টিরও বেশি টিম। এমনিতে চট্টগ্রামে খেলার মাঠ নেই, তার উপর এ মাঠ শুধু ফুটবলকে বরাদ্দ দিলে অন্যরা খেলার কোনো সুযোগ পাবে না। এখানে প্রত্যেকটা জেলা, রাঙামাটি, খাগড়াছড়ি, এখান থেকে স্কুল ইভেন্ট, তারপরে চট্টগ্রামের অনেক স্কুল থেকে এখানে ইভেন্ট খেলা হয়। ফুটবলকে দিয়ে দিলে অনেক ক্ষতি হবে, কারণ এখানে ফুটবল ছাড়া অনেকগুলো ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে। সরকারের হঠাৎ এমন সিদ্ধান্তে অবাক চট্টগ্রামের ক্রীড়া সংগঠকরা। এটিকে অযৌক্তিক দাবি করে অবিলম্বে সব ধরনের খেলার জন্য এম.এ. আজিজ স্টেডিয়াম উন্মুক্তের দাবি জানান তারা। এই স্টেডিয়ামকে যদি শুধু ফুটবলের জন্য বরাদ্দ দেওয়া হয়, তাহলে আমি মনে করি এই ছোট ছোট বাচ্চারা আস্তে আস্তে বিভিন্ন মাদকের দিকে, বিভিন্ন সন্ত্রাসীমূলক কাজে লিপ্ত হয়ে যাবে। এখানে এই পরিবেশকে নষ্ট করার জন্য এবং এই খেলাধুলার 32টি ইভেন্ট, যারা আজকে খেলাধুলা করে তাদেরকে কোথায় যাবে? মানববন্ধনে যোগ দিয়ে সিটি মেয়র বলেন, চট্টগ্রামের ক্রীড়ামোদী মানুষ এম.এ. আজিজ স্টেডিয়ামকে একমুখী করার এই সিদ্ধান্ত মানবে না। একই সাথে তিনি নবগঠিত জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি বাতিলের দাবি জানান। একটা অ্যাডহক কমিটি হয়েছে সিজিকেএস-এ, সেখানে কোনো খেলোয়াড়, কোচ কিংবা সিজিকেএস-এর কোনো কর্মকর্তার নাম আমরা দেখছি না। এটা আমাদেরকে অবাক করেছে, কারণ এই 43 ইভেন্ট পরিচালনা করার মতো তাদের আদৌ যোগ্যতা কিংবা দক্ষতা আছে কিনা আমাদের সন্দেহ আছে। এম.এ. আজিজ ও তার লাগোয়া আউটার স্টেডিয়াম নিয়েও দীর্ঘদিন ধরে আছে সমালোচনা। সারা বছর মেলা, কনসার্ট, অনুষ্ঠান সহ নানা আয়োজনের কারণে ব্যাহত হয় খেলাধুলা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। গাজীপুরের শেখ রেহানা পরিবারের 4টি বাংলো বাড়ির সন্ধান দুদকের। কেরানীগঞ্জে মিলেনিয়াম সিটি দখলমুক্ত অভিযান। গণহত্যার আসামি ধরতে গড়িমসি কেন? প্রশ্ন ট্রাইব্যুনালের। যাত্রাবাড়ী থানার 2 পুলিশের বিরুদ্ধে 6 এপ্রিল প্রতিবেদন দেওয়ার নির্দেশ। তিতুমিরের শিক্ষার্থীদের অবরোধে মহাখালীতে তীব্র যানজট। সচিবালয়ের সামনে অবস্থান চাকরিচ্যুত পুলিশ সদস্যদের। এবং ওয়াশিংটন ডিসিতে হেলিকপ্টার উড়োজাহাজ সংঘর্ষ, 19 আরোহীর মরদেহ সন্ধান, জীবিত উদ্ধারের আশা ক্ষীণ। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন লাইভ দেখতে হলে ভিজিট করুন youtube.com/c/echontv।